মা সিদ্ধেশ্বরী, জগদীশ্বরী, শ্যামাসুন্দরী, সুধাংশুবালা, রানী রাসমণি, এই পঞ্চসতীর পীঠ এবং সাধক রামপ্রসাদ সেনের ভিটেবাড়ি হলো অতীতের কুমারহট্ট গ্রাম, যা বর্তমানের হালিশহর। যারা হালিশহর স্টেশন থেকে আসছেন, হালিশহর স্টেশন থেকে নেমে 15 টাকা দিয়ে টোটো ভাড়া করে পৌঁছে যেতে হবে রামপ্রসাদ সেনের ভিটেবাড়িতে, এবং যারা নৈহাটি থেকে আসছেন, নৈহাটির 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে 85 নম্বর বাস ধরে পৌঁছে যেতে হবে হালিশহর পৌরসভার সামনে। এই দেখুন, এই হচ্ছে রামপ্রসাদ সেনের স্নানের ঘাট। এটি একটি পূর্ণ ঘাট এবং অপোজিটের রাস্তায় রয়েছে ভিটেবাড়ি যাওয়ার রাস্তা। প্রচুর পুরনো বট গাছ আছে এখানে। চলুন একটু অতীত থেকে ঘুরে আসি, ছোটবেলাটা কেমন ছিল। বৈদ্য ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করায় পিতা চেয়েছিলেন তিনি বড় হয়ে বৈদ্য হন, কিন্তু হলো তার উল্টোটা। বড় হয়ে তিনি তান্ত্রিক যোগী কৃষ্ণানন্দ আগমবাগীশের নিকট শিষ্যত্ব গ্রহণ করেন। এরপরে তার বিবাহ হয় সর্বাণী নামক 11 বছরের একটি বালিকার সাথে। তার তাগিদেই তিনি পরবর্তীকালে বাগবাজারে দুর্গাচরণ মিশ্রের জমিদারি সেরেস্তায় কাজ করতে ঢুকেন। কিন্তু হায়, সেখানে তিনি হিসেবের খাতায় লিখে রেখেছিলেন শ্যামা সঙ্গীত। সকলে তার নামে গিয়ে নালিশ করেছিল জমিদারের কাছে, কিন্তু জমিদার তার মহত্ব বুঝে তাকে প্রেরণ করেছিলেন আবার হালি শহরে নিজের কাজ অব্যাহত, প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি মাসে বেতনটা তিনি পেয়ে যাবেন। এই ঘাটে যাওয়ার সময় আমরা দেখলাম সেদিনকে গঙ্গা পুজো ছিল, তাই গঙ্গা মাকে দর্শন করে চলে গেছিলাম ঘাটে। প্রতি বছর দীপান্বিত অমাবস্যায় তিনি পুজো করতেন ও সকালে বিসর্জন দিতে আসতেন। শেষ বছরের মতো তিনি বিসর্জন তো দিতে এলেন মাকে, কিন্তু নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন এই ঘাটে। এই সেই পবিত্র ঘাট। এখানে এলে নিশ্চয়ই ঘাটে একবার ঘুরে যাবেন। চলুন এবার মন্দির থেকে ঘুরে আসি। মন্দিরে পৌঁছে আপনারা দেখতে পাবেন এখানে অনেক ডালা সাজানো রয়েছে বিভিন্ন দোকানে। আপনারা ডালা দিয়ে পুজো দিতে পারেন। সকাল 9টার মধ্যে চলে আসবেন যদি পুজো দিতে চান। এখানে বিভিন্ন রকমের কাহিনী বর্ণিত রয়েছে, কাহিনীগুলো আপনাদের সাথে শেয়ার করছি। চলুন মন্দিরে প্রবেশ করি। এই অপোজিটের রাস্তাটাই রয়েছে মন্দির। এই সেই রাস্তাটা। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এই যে গুড়িটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি কিন্তু গুড়ি নয়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা থেকে একটা অংশ নেমে মাটিতে মিশে গেছে। এই সেই গাছ পঞ্চবটী। এই পঞ্চবটিটা এখন তো দেখতে পাচ্ছেন পাঁচিল দিয়ে ঘেরা। রামপ্রসাদ সেন এটি বেড়া দিয়ে ঘিরতে চেয়েছিল। তার মেয়েকে ডেকেছিল বেড়াটা ধরে দেওয়ার জন্য। মা তখন রামপ্রসাদ সেনের মেয়ের রূপ ধরে এসেই বেড়ার দড়িটা বেঁধে দিয়েছিলেন। এই যে এতটা জমি দেখছেন, এই জমিটা কিন্তু নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র তাকে দান করেছিলেন। 31 একর জমি ছিল, যার মধ্যে এইটুকু জমি এখন পড়ে রয়েছে। এই হচ্ছে রামপ্রসাদ সেনের ধ্যান করার জায়গা, এবং পাশে দেখতে পেলেন সেটি ছিল প্রসাদ গ্রহণের জায়গা, যেটা 12টা থেকে প্রসাদ দেওয়া হয়। এর কুপন আপনারা ওই ডালার দোকান থেকে পেয়ে যাবেন। আর এই সেই জলাশয় যেখান থেকে তিনি স্নান করে মাকে পুজো করতেন। এই জলে রয়েছে প্রচুর মাছ আর কচ্ছপ। আজ এমন একজনের সাথে সেখানে গিয়ে দেখা হলো, যার সাথে দেখা না হলে অনেক তথ্য, অনেক ইতিহাস আমরা জানতেই পারতাম না। পঞ্চবটিতে কি কি গাছ আছে? এই পঞ্চবটিতে বট গাছ আছে, অশ্বত্থ গাছ আছে, পাকুড় গাছ আছে, তারপর আপনার বেল গাছ আছে, নিম গাছ আছে, গাব গাছ আছে। মানে 5টা গাছ মিলিয়ে ওই জন্য ওটাকে পঞ্চবটি বলা হয়। না, 5টা গাছ মিলিয়ে পঞ্চবটি নয়। এটা হচ্ছে রামপ্রসাদের সাধন পীঠ। ঠিক আছে, এটা হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি। রামপ্রসাদের জন্ম ভিটে নয়, কিন্তু ভিটে বাড়ি। এইখানে উনি থাকতেন, বসবাস করতেন, সংসার ধর্ম সব এইখানে। তাহলে ওনার জন্ম হচ্ছে হুগলির গড়লগাছা গ্রাম আছে। আচ্ছা, গড়লগাছা গ্রামে ওনার জন্ম। আর ওনার গুরুর নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশ। আচ্ছা, তাহলে ওখান থেকে উনি এখানে চলে এসেছিলেন। আচ্ছা, মানে এই কুমারহট্ট। আচ্ছা, হ্যাঁ, কুমারহট্ট ছিল নাম এখানকার। ঠিক আছে। আচ্ছা, এই যে পঞ্চবটি দেখছেন, এটা ওনার সাধন পীঠ। এইখানে বসেই উনি মায়ের সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। এই বট গাছের বয়স হচ্ছে 450 বছর। 450 বছর। এই বট গাছের মধ্যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে পদ্ম ফুল ফুটেছিল। রামপ্রসাদ সেনের 2 মেয়ে ছিল, 1 ছেলে ছিল। 2 মেয়ের নাম হচ্ছে পরমেশ্বরী আর জগদীশ্বরী। ছোট মেয়ের নাম ছিল জগদীশ্বরী, ওই মেয়ের নামে মায়ের নাম জগদীশ্বরী। আচ্ছা, ঠিক আছে। এখন যে মূর্তি দেখছেন, আসামের জমিদারকে মা স্বপ্ন দিয়েছিল। আসামের তেজপুর থেকে এই মূর্তি 66 বছর আগে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এটা কষ্টি পাথরের মূর্তি, মহামূল্যবান মূর্তি। ঠিক আছে। এই মূর্তি যবে প্রতিষ্ঠা হয়েছে তবে থেকেই অন্নকূট উৎসব পালিত হয় মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, 26শে জানুয়ারি। ঠিক আছে। রামপ্রসাদ সেন যখন ঘাটে বসে গান করছে, তখন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ওর দাদু আলিবর্দি খাঁ নৌকো নিয়ে যাচ্ছে গঙ্গা দিয়ে। এবার গান শুনে নৌকো ভিড়িয়েছে। বলছে, রামপ্রসাদ আমি ঘুরতে যাচ্ছি, আমার সঙ্গে যাবি? বলছে, চল যাবো। এবার নৌকোয় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে। যখন শ্যামনগরে গেছে, শ্যামনগরের মা ব্রহ্মময়ী বলছে, রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বলছে, মা গো, এইখানে বসে শোনানোর মতন সময় আমার নেই,
আমার গান তোমার যদি শুনতে ইচ্ছা করে তুমি ঘুরে শোনো। আচ্ছা। তখন মায়ের মুখ ছিল দক্ষিণে, হ্যাঁ। ওই গান শোনার জন্য ঘুরে হয়ে গেছে পশ্চিমে। পশ্চিমে। ওটাকে বলে মুলাজোরের কালীবাড়ি, কারণ ওখানে বামাখ্যাপা প্রথম পৌষ মাসে মূল্য দিয়ে পুজো দিয়েছিল। আচ্ছা। তারপরে সব মন্দিরে মূল্য দিয়ে পুজো হয়, ওই জন্য ওটাকে মুলাজোরের ও কালীবাড়ি। আচ্ছা, ঠিক আছে। তারপর থেকেই মূল দিয়ে পুজো দেওয়াটা হ্যাঁ, স্টার্ট হয়েছে। আচ্ছা মূল্য দিয়ে পুজো দেওয়াটা স্টার্ট হয়েছে সব আচ্ছা। মন্দিরে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা আর এইটার প্রথম নাম হালিশহর ছিল না, প্রথম নাম ছিল কুমারহাট। আচ্ছা কুমারহাট, আচ্ছা তারপরে হয়েছে কুমারহট্ট, আচ্ছা তারপরে হয়েছে হাবিলি শহর, আচ্ছা। তারপরে অপভ্রংশ হয়ে হয়েছে হালিশহর। হালিশহর। ঠিক আছে। আচ্ছা। এই হালিশহর হচ্ছে পূর্ণ তীর্থস্থান, শুধু রামপ্রসাদ সেন না, হুম। রানী রাসমণির জন্ম এই হালিশহরে, হুম। চৈতন্য মহাপ্রভু গুরুগৃহ এই হালিশহরে, নিগমানন্দ মহারাজের সমাধি এই হালিশহরে। এছাড়াও হালিশহর হচ্ছে পঞ্চসতীর পীঠ, এখানে সিদ্ধেশ্বরী আছে, জগদীশ্বরী আছে, শ্যামাসুন্দরী আছে, সুধাংশুবালা আছে, রানী রাসমণি আছে। এই আচ্ছা। পাঁচজনকে নিয়ে পঞ্চসতীর পীঠ হচ্ছে হালিশহর। আর রামপ্রসাদের মূল বাণী হচ্ছে জাকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, আর লুকিয়ে মাকে করিস পূজা জানবে না কো জগৎ জনে। এই হচ্ছে রামপ্রসাদ। রামপ্রসাদ হচ্ছে আপনার কি দুর্গাচরণ মিত্রের জমিদারি সংস্থা হিসেব লেখার কাজ করে। আচ্ছা। তা ওকে হিসেব লিখতে দিয়েছে, ও লিখছে দেমা আমায় তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্কর। তখন মনিব বলছে জমিদার মশাই আপনি এই পাগল ছাগল ধরে নিয়ে আসেন, ওকে হিসেব করতে দেওয়া হচ্ছে, গান লিখে বসে আছে। তখন মনিবকে জমিদার বলছে তোমার কাজ তুমি করো, ওর কাজ ওকে করতে দাও। তখন বললো রামপ্রসাদ তুমি তোমার নিজে গিয়ে হালিশহরে চলে যাও, ওইখানে বসেই তুমি তোমার কাজ সমাধান করো। তোমার যে মাসিক বেতন 30 টাকা, তুমি ওই হালিশহরে বসেই পাবে, কষ্ট করে কলকাতা অবধি তোমাকে আসতে হবে না। আচ্ছা। এছাড়াও রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের জমিদার ছিল, উনি এই রামপ্রসাদ সেনকে 31 একর জমি দিয়েছিল হালিশহরে। আচ্ছা, পূর্ব 31 বাংলার একর। লোকেরা এসে সব দখল করে এখন এইটুকু আছে। ঠিক আছে। আচ্ছা। যখন রামপ্রসাদ কৃষ্ণনগরে যাচ্ছিল তখন রঘু ডাকাত ওকে ধরেছিল বলি দেবে বলে, এবার হারিকাস্টে মাথা ঢুকিয়ে দিয়েছে, আর দস্যু খাড়া নিয়ে রেডি হয়ে রয়েছে বলি দেবে। তখন বলছে তোমার কি শেষ ইচ্ছা? বলতে আমার শেষ ইচ্ছাটা পূরণ কর। বলে কি তোমার শেষ ইচ্ছা বলো? বলে একবার মায়ের নাম করতে হবে। তখন বলছে তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি, আমার বিপদকালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখি। তখন দেখছি ওই হারিকাস্টে মায়ের মুখ, মা যেখানে বসে আছে ওখানে রামপ্রসাদ বসে আছে, আবার ফিরিয়ে এনে রামপ্রসাদকে এখানে দিয়ে গেছে। ঠিক আছে, এই হল রামপ্রসাদ। অনেক ধন্যবাদ ওনাকে, উনি আমাদের সাথে আজকে এত কিছু শেয়ার করলেন, এত কিছু ইনফরমেশন আমাদেরকে দিলেন। হয়তো উনি না বললে এত কিছু জানতে পারতাম না। দীর্ঘদিন থেকে উনিও সবটা জেনেছেন, তারপরে আমরাও সবটা জেনেছি। আপনার নামটা যদি একটু দয়া করে বলেন। তাপস মিত্র। উনি আমাদের এই মন্দিরের সম্বন্ধে আমাদেরকে জানালেন যে কিভাবে মন্দিরটা স্থাপন করা হয়েছিল এবং তার পেছনে যে ঐতিহাসিক কাহিনীটা আছে সেইটা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে এটা বলার জন্য।